অন্নপূর্ণা যোজনা এবারের খবর অন্নপূর্ণা যোজনা নিয়ে, কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা রকম কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা হচ্ছে। সরকার সচেষ্ট, খুব দ্রুতই অন্নপূর্ণা যোজনার ব্যবস্থা হবে। যারা যারা পাননি তাদের সব কিছু স্ক্রুটিনি করে দেখা হবে। 17 তারিখ ডেডলাইন দিয়েছেন, টাকা ঢুকে যাবে তারপরে। শুনুন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি এবং ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন বৈধ হয়েছেন তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়ার টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। অসমের থেপলাগুড়িতে এলিফ্যান্ট বাবা আছেন। এলিফ্যান্ট বাবা কেন? না, রোজ আশ্রমে হাতিরা যাওয়া আসা করে, বুনো হাতির দল। এই এলিফ্যান্ট বাবার কাছ থেকে কলা খাবেন বলে কিন্তু বন দপ্তর একেবারে নোটিশ ধরিয়ে দিয়েছে হাতে। আর হাতিদের খাওয়াতে পারবেন না এলিফ্যান্ট বাবা। দরকার হলে 1000 টাকা জরিমানাও হয়ে যেতে পারে। মানুষে বনে বন্ধুত্ব, একেবারে জিগরি দোস্ত বলতে যা বোঝায় ঠিক যেন তাই। এতেই সিঁদুরে মেঘ দেখছে বন দপ্তর। উদ্বেগ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, শেষ পর্যন্ত নোটিশ দিয়ে সাধু বাবাকে সতর্ক করল প্রশাসন। বলতে হলো, আর ডেকে ডেকে হাতিদের খাওয়াবেন না, তাহলে শাস্তির মুখে পড়তে হবে। লেঞ্জাৰ পৰা ছাৰ ডিপু ছাৰো আহিছে, লেঞ্জাৰ আহিছে, চব সিহঁতে আহি কাগজটো দি গৈছে। যিখিনি কি কৈছে কৈছে আৰু যদি ফল মূল খুৱাই যদি আৰু ভিডিঅ' যায় তেতিয়া 10 বছৰৰ কিবা হ'ব আৰু জেল হ'ব বুলি। হয় হাতি, হয় হোমোসাপিয়েন্স, অর্থাৎ যিনি কিনা জ্ঞানী ব্যক্তি। ভয় ডর সরিয়ে রেখে যে ব্যক্তি এমন নিঃস্বার্থভাবে বনের পশুকে খাওয়াতে পারেন, তার মনের উদারতা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধু বাবা হাতিকে খাওয়াচ্ছেন, এ তো জীব সেবা। বন দপ্তরের আপত্তি তাহলে কেন? অসমের হোজাইয়ের থেপেলাগুড়ি এলাকা, এখানে বনাঞ্চল ঘেঁষে রয়েছে কালভৈরব ডঙরিয়া বাবার আশ্রম। খাবারের টানে সেই আশ্রমে হাতির দলে নিত্য যাতায়াত। আশ্রমের পুরোহিত গৌরাঙ্গ দাস গত 6 বছর ধরে হাতিদের এভাবেই খাইয়ে চলেছেন। এ যেন রিয়েলের হাতি মেরে সাথী। গৌরাঙ্গ এক ডাকেই হাজির হয়ে যায় বুনো হাতির দল। বনের ভেতর থেকে শটান আশ্রমে চলে আসে তারা। সাধু বাবার হাত থেকে খাবার খেয়ে আবার শান্তভাবে নিজের ডেরায় ফিরে যায়। একটা হাতিকে দিয়ে শুরু হয়েছিল এই বন্ধুত্ব, বাড়তে বাড়তে এখন হাতির দল। দূর দূরান্ত থেকে আশ্রমে আসা লোকজন এ ছবি ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনেক দিন ধরেই ভাইরাল। পূজারী গৌরাঙ্গের তো নামই হয়ে গেছে এলিফ্যান্ট বাবা।
আর এই ভাইরাল ভিডিওর সূত্রেই বন দফতরের স্ক্যানারে চলে এসেছেন পূজারী গৌরাঙ্গ, যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকের প্যাকেট সমেতই হাতিকে বিস্কুট খেতে দিচ্ছেন তিনি। এই ভিডিও নজরে আসতেই গত 7ই অগস্ট গৌরাঙ্গ দাসকে নোটিশ পাঠিয়ে সতর্ক করে বন দফতর। কপিলি ভ্যালি রেঞ্জ অফিস থেকে বন্য হাতিদের খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, না মানলে 10,000 টাকা জরিমানা। আপনি কি করে দিয়ে? আমি কোনো করো আর হচ্ছে বিস্কুট খাইছিলে বলে টিনত বিস্কুট খাইছিলে, প্যাকেট পেলাই দিছে, মানে আনিয়া রাইজে পেলাই দিছে, খাইছে, এইটাই মানে আমার উপরত প্রেশার আইছে। এশিয়া ও আফ্রিকার মহাদেশে হাতিদের দুরবস্থার কথা বিবেচনা করে তাদের সংরক্ষণের জন্য 12ই অগস্ট দিনটি আন্তর্জাতিক হাতি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। সেই আন্তর্জাতিক হাতি দিবসের আগেই কড়া পদক্ষেপ করেছে অসমের বন দফতর। অসমে বন ও লাগোয়া জনপদ এলাকায় মানুষ হাতি সংঘাত কোনো নতুন ঘটনা নয়। থেপেলাগুড়ির গা ঘেঁষে রয়েছে কুমুরটকা সংরক্ষিত বনাঞ্চল। বন দফতরের তরফে নোটিশ দিয়ে সতর্ক করে বলা হয়েছে, বন্য প্রাণীদের রোজ খাবার দিলে তাদের স্বাভাবিক আচরণ বদলে যেতে পারে। মানুষের সংস্পর্শে অভ্যস্ত হয়ে পড়লে হাতির পালের লোকালয়ে আসার প্রবণতা বাড়বে। ভবিষ্যতে বড় ধরনের মানুষ হাতি সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরাও মনে করেন বন্য প্রাণীদের বন্য অবস্থাতেই থাকতে দেওয়া উচিত। সংরক্ষণের স্বার্থে প্রকৃতির নিয়মকে সম্মান জানানোই শ্রেষ্ঠ। নোটিশ পাওয়ার পর সাধু বাবাও তাই হাতিদের খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। অভ্যেসের বশে হাতির দল এখনো আশ্রমে আসে, ঘন্টা দেড়েক থাকে, না খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। নিউজ 18 বাংলা। আজ কাল পরশু এই 3 দিন খুব গুরুত্বপূর্ণ, অন্তত হাওয়া অফিস সেরকমই বলছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ উপকূলীয় জেলাগুলোয় সবচেয়ে বেশি বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাদ যাবে না উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়াও। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমের জেলার কথা যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের কথা। এদিকে বর্ধমানেও প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি বলতে যা বোঝায় তাই হবে। এবং হাওয়া অফিস সতর্ক করে দিচ্ছে, এমনও হতে পারে হয়তো প্রায় 100 মিলিমিটার মতো বৃষ্টি হয়ে গেল ঘন্টাখানেক, ঘন্টা দুয়েকের মধ্যে। অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টায় হবে তাতে জল তো জমবেই, বরং আরো বড় বিপদের আশঙ্কা থাকছে। মূলত আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে একেবারে উপকূলের জেলাগুলোয়। কেন আশঙ্কা থাকছে? তার কারণ অমাবস্যা, তার উপর ভরাকোটাল এবং প্রবল জলোচ্ছ্বাসে যদি নদী বাঁধে কোনো রকম আঘাত আসে তাহলে আরো বড় সর্বনাশ। তো কি বলছে হাওয়া অফিস, চট করে একবার শোনা যাক। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা এখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর তো ডিস্টেন্সে রয়েছে। এরপরে এটা আস্তে আস্তে প্রগ্রেস করবে ওই নিম্নচাপ অক্ষরেখা বরাবর, ওই রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটা আছে ওই মনসুন ট্রাফ, সেই দিক বরাবর যাওয়া শুরু করবে। এর গতিপথের বাঁদিকে থাকছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুতরাং আরও বলতে গেলে বর্ধমান ডিস্ট্রিক্টও রয়েছে। সুতরাং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল পর্যন্ত যথেষ্ট ভালো, বা মানে হেভি রেইন বলতে আমরা যা বুঝি সেটা হওয়ার সম্ভাবনা। যেহেতু এটা অমাবস্যার ভরা কোটালের কাছাকাছি রয়েছে, সুতরাং বৃষ্টিপাত যেমন হবে তেমনই সমুদ্রে উত্তাল হয় যে ব্যাপারটা বাতাসের জন্য, সেটাও যথেষ্ট বেশি থাকবে। একবার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখে নেওয়া যাক এখন কি পরিস্থিতি, আগামী 2 দিন কেমন যেতে পারে দক্ষিণবঙ্গে। উইকেন্ড বৃষ্টিতে ভাসবে বললে বোধহয় কম বলা হবে। দক্ষিণবঙ্গের জন্য একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি বলি শুক্র, শনি, রবি কেমন কাটবে, তাহলে দক্ষিণবঙ্গের অন্তত পশ্চিমের দিকের জেলাগুলোর অবস্থা বেশ খারাপ। দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এবং বজ্রগর্ভ মেঘ। এই জায়গায় বাজ পড়বে, তার সঙ্গে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলাগুলো চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে
বর্ধমানে বেশ কিছুটা জায়গা জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা জায়গা জুড়ে, মূলত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন এই যে একটা হাওয়ার অভিমুখ, এই অভিমুখে নিচে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে মেঘগুলো এবং তার ফলে বৃষ্টি হবে আমাদের এই পশ্চিম দিকের জেলাগুলোয়। এদিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এপাশে দক্ষিণ 24 পরগনা, সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। ভালো করে দেখুন, নীল সবুজ রং হয়ে গেছে কেন? তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে। কতটা জায়গা জুড়ে, এপাশে বারুইপুর, সোনারপুর, ওপাশে কলকাতা, এপাশে মহেশতলা, উলুবেড়িয়া, ওখানে ডোমজুর, বালি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে গঙ্গাপুর, ওদিকে ভাটপাড়া। শুক্রবার এবং শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে তাতে এই বৃষ্টি হবে, যা টেনশনে রাখবে প্রশাসনকে। তার কারণ এই পরিমাণ বৃষ্টি হলে মানে যদি ঘন্টায় অন্তত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাহলে জল জমবেই এবং সেই জল সরানো, খুব দ্রুত গতিতে জল সরানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবং এইরকম দুর্যোগে যদি উপকূলের দিকে বেশি বৃষ্টি হয় তাহলে নদী বাঁধগুলো নিয়ে একটা টেনশন থেকে যাবে।